প্রীতম, এই নাও তোমার চা নিয়ে এসেছি আমি। কেন? আমি কি তোমার কাছে চা চেয়েছি? আর চা বানানোর জন্য বাড়িতে তো অনেক কাজের লোক আছে। তুমি কেন এসব করতে গেলে? সকাল সকাল যখন তুমি আমার হাতে চা খেয়ে দিনটা শুরু করো, তখন আমার অনেক ভালো লাগে। ও আচ্ছা, তাই? যদি এই ব্যাপারই হয় তাহলে চাটা নিয়ে যাও, আমি চা খাবো না। যত সব। তুমি কিছুদিন ধরে আমার সাথে এমন ব্যবহার কেন করছো প্রীতম? কি করেছি আমি তোমার? কেন? তুমি কিছু জানো না? তোমাকে কেউ কিছু বলেনি বুঝি? কি ব্যাপার বলবে? কি হয়েছে তুমি আমাকে বলো। আমি কিছু বলতে পারবো না। সময় মতো তুমি সব বুঝে যাবে, ঠিক আছে? এখন যাও এখান থেকে, আমাকে একা থাকতে দাও। কি হয়েছে তোমার? তুমি আমার সাথে কেন এমন করছো? তুমি তো আগে এমন ছিলে না। তোমার এমন পরিবর্তন কেন? বললাম তো তুমি এখান থেকে যাও, আমাকে একা থাকতে দাও। সময় হলে তুমি সবকিছু ঠিক বুঝে যাবে। আচ্ছা বেশ, আমি চলে গেলে যখন তুমি খুশি হবে তখন আমি চলে যাচ্ছি। আমার এখনো বিশ্বাস হচ্ছে না, আর কিছুদিন পর আমার ছেলের বিয়ে। দেখতে দেখতে ছেলেটা কেমন বড় হয়ে গেল। হ্যাঁ গো, সময়গুলো যেন খুব দ্রুত শেষ হয়ে গেল। মনে হয় সেদিনের কথা, আমাদের ছোট্ট ছেলেটা কিভাবে আমাদের সাথে দুষ্টুমি করত, নানান বায়না করত। আজ সেই ছেলেটা কত বড় হয়ে গেছে। হ্যাঁ, আমিও তো সেই কবে থেকে এই দিনটার অপেক্ষাই করছিলাম। আমার ছেলের সাথে নীলকান্তের মেয়ে চারুকে বিয়ে দিয়ে আমার এই বংশীয় শত্রুতা শেষ করব। হ্যাঁ গো হ্যাঁ, এই শত্রুতা শেষ করার শুধু একটাই উপায়। আমাদের ছেলে যদি নীলকান্ত রায়ের জামাই হয়ে যায়, তাহলে আর এই শত্রুতা থাকবে না। এই যুগ যুগ ধরে চলে আসা শত্রুতা আজকে শেষ হতে চলেছে। এখন সময় এসেছে রায় পরিবার আর সর্দার পরিবার এক হবার। আর এমনটা যদি হয়ে যায় তাহলে আর কি আর কোনো খুন খারাপি হবে না। সবাই শান্তিতে বসবাস করতে পারবে। কিন্তু প্রীতম তো এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি। প্রীতম যদি না করে দেয় তাহলে কি হবে? না না, এমন কোনো কিছুই হবে না। প্রীতম আমাদের ছেলে, আজ পর্যন্ত ওর কোনো ইচ্ছে অপূর্ণ রাখিনি। আর আমি জানি আমাদের ছেলে কিছুতেই না করবে না। মনিকা লুকিয়ে লুকিয়ে নিধিরাম আর মিনতির সব কথা শুনে ফেলে। না, কিছুতেই হতে পারে না। প্রীতম আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতেই পারে না। আমি এ কিছুতেই হতে দেব না। প্রীতম, তুমি এটা কি করে করতে পারো? আমাকে ছেড়ে তুমি ওই নীলকান্ত রায়ের মেয়েকে বিয়ে করবে? আমি এটা কিছুতেই হতে দেব না। দেখো, আমিও চাই না এই বিয়ে করতে, কিন্তু এখানে আমার চাওয়া না চাওয়া দিয়ে কোনো কিছু যায় আসে না। সর্দার পরিবার আর রায় পরিবারের মধ্যে এই শত্রুতা বহু বছর ধরে চলে আসছে। তাই বাবা চান আমাকে নীলকান্ত রায়ের মেয়ের সাথে বিয়ে দিয়ে এই পুরনো শত্রুতা শেষ করতে। তুমি সবার কথা ভাবলে, আমার কথা একবারও ভাবলে না? আমি যে সেই ছোট্টবেলা থেকে এই বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখেছি, তুমি দেখিয়েছো স্বপ্ন। আমার কি হবে? আমার যা বলবার ছিল আমি বলে দিয়েছি, আমার আর কিচ্ছু করবার নেই। এখান থেকে চলে যাও, অনেক দূরে কোথাও চলে যাও। সেটা আমাদের দুজনের জন্যই ভালো হবে। বেশ, তুমি যখন চাও আমি চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে আমি তোমার হবু স্ত্রী চারুর কাছে নিশ্চয়ই যাব। চারু আমার খুব ভালো বান্ধবী। আমাদের 5 বছরের সম্পর্কের কথা ওকে নিশ্চয়ই জানাবো, কারণ আমি তো আমার বান্ধবীকে ঠকাতে পারবো না। এই বলে মনিকা চলে যেতে চায়, আর প্রীতম মনিকাকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দেয়। মনিকার চিৎকার শুনে মিনতি আর নিধিরাম সেখানে ছুটে আসে। কি হয়েছে বাবা, কি হয়েছে? কে এমন করে চিৎকার করে উঠল? ও ও ও, বাবা, মনিকা, মনিকা। মনিকা? মনিকার কি হয়েছে? মা,
মনিকা ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। কি বলছিস তুই এসব? মনিকা কেন আত্মহত্যা করতে যাবে? মনিকা আমাকে ভালোবাসতো। আমি ওকে বিয়ে না করে ও অন্য মেয়েকে বিয়ে করেছি, তাই ও আত্মহত্যা করেছে। চলো চলো নিচে গিয়ে দেখি, চলো। এরপর সবাই নিচে গিয়ে দেখে মনিকা পড়ে আছে আর তার চারপাশে রক্তে লাল হয়ে গেছে। নিধিরাম সাথে সাথে মনিকার দিকে যায়, কিন্তু তখনই আকাশ কালো করে মেঘ ছেয়ে যায়। পরক্ষণেই বিদ্যুৎ চমকাতে থাকে, চারপাশে শীতল হাওয়া বইতে শুরু করে। হঠাৎ দিনের আলো কমে গিয়ে চারপাশ অন্ধকার হয়ে আসে। এখন কি হবে? আমি পুলিশকে ডাকছি। বাবা, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি পুলিশকে ডেকে কি বলবে? পুলিশকে ডেকে কি তুমি এই বলবে যে মনিকা আমার জন্য আত্মহত্যা করেছে? তাহলে তো আমার জেল হয়ে যাবে, আর আমার যদি জেল হয়ে যায় তাহলে নীলকান্তের মেয়েকে কে বিয়ে করবে আর কিভাবে শেষ হবে এই বংশীয় শত্রুতা? হ্যাঁ হ্যাঁ, নীলকান্তের কানে এই খবর পৌঁছানো চলবে না। কি করব এখন? আমি কি করব? কি করে চাপা দেব এই সত্য? বাবা, তুমি সবটা আমার উপরে ছেড়ে দাও। তুমি মাকে নিয়ে ঘরে যাও তো, বাকি সবটা আমি সামলে নেব। কিন্তু কিন্তু কি করবি তুই? কি করে মিটবে এই রক্তের দাগ? আর লাশটাকে তুই কি করবি? ওকে আমি এখানে মাটিতে পুঁতে দেব, আর ওর কবরের ওপরে কিছু ফুল গাছ লাগিয়ে দেব। এতে কেউ সন্দেহ করবে না। তুমি ঘরে যাও বাবা, বাকি সবটা আমি দেখে নিচ্ছি। প্রীতমের কথা মতো মিনতি আর নিধিরাম সর্দার ঘরে চলে যায়। এদিকে প্রীতম মনিকার লাশ মাটিতে পুঁতে দিয়ে তার উপরে কিছু ফুল গাছ লাগিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। আমার পথের কাঁটা একদম পরিষ্কার। সেই কবে থেকে আমি চারুকে পছন্দ করি। চারুকে পাওয়ার জন্য আমি এত সব নাটক রচনা করলাম, আর তুই কি না আমার সব প্ল্যানে জল ঢালতে চাইছিলিস? হ্যাঁ, এখন থাক, ফুলের বাগানে ফুল সেজে থাক। এখন চারু আমার, আর আমি হব রায় বাড়ির জামাই। সর্দার বাড়ি আর রায় বাড়িতে শুধু আমার হুকুমত চলবে, আমার হুকুমত। আমি হব এই গ্রামের একমাত্র সর্দার। নীলকান্তের মেয়ে চারু তার ঘরে ঘুমাচ্ছে। হঠাৎ জানালা দিয়ে শীতল বাতাস চারুর শরীর স্পর্শ করতেই চারুর ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই চারুর চোখ পড়ে যায় জানালার দিকে। সে দেখে সেখানে একটা সাদা শাড়ি পরা মেয়ে তাদের বাড়ির বাগানের মধ্যে হাঁটছে। আরে, এত রাতে বাগানের মধ্যে কি এমন হেঁটে বেড়াচ্ছে? যাই তো, গিয়ে দেখি তো। চারু তার ঘরের দরজা খুলে মেয়েটির পেছন পেছন হাঁটতে থাকে। সে হাঁটতে হাঁটতে অনেকটা দূরে যাওয়ার পরে বলে ওঠে, কে তুমি মেয়ে? এত রাতে একা একা তুমি কি করছো এখানে? আরে মনিকা, তুই এখানে? হো, বুঝতে পেরেছি, আমাকে ভয় দেখানোর ধান্দা, তাই না? আমি কিন্তু তোকে দেখে একদমই ভয় পাইনি। আমার কথা মন দিয়ে শোন চারু, তুই প্রীতমকে বিয়ে করিস না। বিধবা হয়ে যাবি তুই। আমি মেরে ফেলবো প্রীতমকে। বাজে কথা বাদ দে তো মনিকা, এখন আমার মজা করার মতো একদম মুড নেই। তুই চল, আমার সাথে চল। তুই বোঝার চেষ্টা কর, আমি আর বেঁচে নেই। তোর প্রীতম আমাকে ছাদ থেকে ফেলে দিয়ে মেরে ফেলেছে। প্রীতম তোকে বিয়ে করতে চায় শুধু এই এলাকার জমিদারি পাওয়ার জন্য। তুই ওকে বিয়ে করিস না। ওহ মনিকা, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। তুই আমার হবু জামাইকে নিয়ে এভাবে মজা করতে পারিস না। তোর মনে হচ্ছে আমি মজা করছি? এবার তুই ঠিক বিশ্বাস করবি। এই বলে মনিকা তার আসল রূপে ফিরে আসে। মনিকার চোখ দুটি লাল হয়ে আসে, তার কপাল বেয়ে
রক্তের ফোঁটা গড়িয়ে পড়ে। এসব দৃশ্য দেখে চারু অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। সকালবেলায় চারুর জ্ঞান ফিরে আসে। সে দেখতে পায় সে তার ঘরের বিছানাতে শুয়ে আছে। আরে, আমি এখানে কি করে আসলাম? আমি তো কাল রাতে মাঠের মধ্যে ছিলাম। তাহলে কি ওটা আমার স্বপ্ন ছিল? তখন চারুর ঘরে তার মা লক্ষ্মী রানী আসে। কি রে মা, তুই এখনো এভাবে আছিস কেন? আজ রাতে তোর বিয়ে, তুই রেডি হয়ে নিচে আয়, একসাথে বসে সবাই মিলে নাস্তা করব। তুমি যাও, আমি আসছি মা। কি রে মা, তোকে এমন দেখাচ্ছে কেন? কিছু হয়েছে নাকি তোর সাথে? না না, তেমন কোনো ব্যাপার না। কাল রাতে মনে হয় আমি কোনো খারাপ স্বপ্ন দেখেছিলাম। তুমি যাও মা, আমি আসছি। প্রীতম আর চারু বিয়ের মণ্ডপে বসে আছে। তাদের আশেপাশে অনেক লোকজন বিয়ের সানাই পাচ্ছে। হঠাৎ একটা শীতল হাওয়া প্রীতমের গায়ে এসে লাগে। প্রীতম সামনে তাকিয়ে দেখে মনিকা বিভৎস চেহারা নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। তুমি তুমি এখানে কি কি করে এলে? আমি আমি নিজের হাতে তোমাকে কবর দিয়েছি। আমি নিজে তোমাকে ছাদ থেকে ঠেলে মেরে ফেলেছি। তুমি তুমি এখানে কিছুতেই আসতে পারবে না। এটা এটা সত্যি না, এটা সত্যি না। এ কি, তুমি কার সাথে কথা বলছো? ওখানে তো কেউ নেই। আর তুমি কাকে মেরে মাটি দিয়েছো? ও ও ওখানেই আছে, আমার সামনে দাঁড়িয়ে। তুমি তুমি ওকে দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ না? ওই তো ওখানে দাঁড়িয়ে আছে। আমাকে তুই ছাড়া আর কেউ দেখতে পারবে না, আর না পাবে শুনতে আমার কথা। তুই মরবি, আজ তোকে মরতেই হবে। মনিকার মুখে এসব কথা শুনে প্রীতম বিয়ের মণ্ডপ থেকে উঠে দৌড় দিয়ে জঙ্গলের দিকে চলে যায়। চারু সেখানেই বসে থাকে। তখন চারুর সামনে মনিকা আসে। আমি এখন সব বুঝতে পেরে গেছি। কাল রাতে আমার সাথে যা ঘটেছিল সেটা মোটেও কোনো স্বপ্ন ছিল না। যাও, মেরে ফেলো প্রীতমকে। যেমন করে ও তোমাকে মেরেছে, তুমি তোমার বদলা নাও। তখন মনিকার আত্মা সেখান থেকে অদৃশ্য হয়ে গিয়ে প্রীতমের সামনে উপস্থিত হয়। কোথায় পালাচ্ছিস তুই? পালিয়ে তুই বাঁচতে পারবি না, তোকে মরতেই হবে। আমার আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি মাফ করে দাও। দয়া করে আমাকে তুমি মেরো না আমাকে তুমি। তোকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসতাম, আর তুই সেই ভালোবাসার উপহার দিলি মৃত্যু। আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। আমি তোমাকে অনেক ভালোবাসতাম গো, কিন্তু এই দুই পরিবারের জন্য আমাকে এই কাজটা করতে হয়েছে। রাগের মাথায় ছিলাম, বুঝতে পারিনি। আমাকে তুমি মাফ করে দাও, একবার মাফ করে দাও দয়া করে। আমি সব জানি। তুই এই এলাকার জমিদারি করার জন্য চারুকে বিয়ে করতে চেয়েছিলি, আর আমাকে তুই কখনোই ভালোবাসিসনি। আর তোকে ভালোবাসার অপরাধে তুই আমাকে মেরে ফেলেছিস। আজ তোকে মরতেই হবে। এই বলে মনিকা তার শক্তি ব্যবহার করে প্রীতমের গায়ে আগুন লাগিয়ে দেয়। ওরে বাবা, আগুন জ্বলে যাচ্ছে। প্রীতম সেখানেই পুড়ে মারা যায়, আর মনিকার আত্মা মুক্তি পায়।